সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। তোমাদের আমি আজকে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করো। আমরা এসএসসিতে শিখেছিলাম রাশি কাকে বলে। দেখো, এই জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হয় রাশি। আর এই রাশি দুই ধরনের হয়, একটা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করলে যথেষ্ট হয়, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা আমরা স্কেলার রাশি বলবো। উদাহরণস্বরূপ বলতে পারি ভর, বিদ্যুৎ প্রবাহ, সময় ইত্যাদি। আর ভেক্টর রাশিটি কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। যেমন সরণ, ত্বরণ, বেগ, প্রাবল্য ইত্যাদি। এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন দেখো, আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে ভেক্টর। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমত, একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয়। মনে করে একটি ভেক্টরে এই ভেক্টর প্রকাশ করতে গেলে এটাকে বলা হয় পাদবিন্দু। এটার নাম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু। এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা শীর্ষবিন্দু। তো আমরা একটি ভেক্টর রাশি মনে করো এ একটি ভেক্টর রাশি। একে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। নিচে দাগ দিয়ে প্রকাশ করতে পারি, উপরে দাগ দিয়ে প্রকাশ করতে পারি, আমরা বোল্ড হরফে প্রকাশ করতে পারি। তো বোল্ড হরফে প্রকাশ করাটা আসলে সময় সাপেক্ষ, এটা আসলে আমরা ব্যবহার করব না। আর এভাবেও প্রকাশ করতে পারি, টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এখন বিভিন্ন ভেক্টরের নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমত 1 নম্বর আমরা বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টরটি কি? সমজাতীয় দুটি ভেক্টর যখন এদের মান এবং দিক উভয় সমান থাকবে, সেই জাতীয় ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। উদাহরণস্বরূপ বলতে পারি সমজাতীয়। যেমন যদি দুটো ভেক্টর হতে হয়, তাহলে দুটো সরণ হতে হবে, আর না হয় দুটো বেগ হতে হবে, না হয় দুটো ত্বরণ হতে হবে। তবে একটা ত্বরণ একটা বেগ দিয়ে হবে না। একই জাতীয় বা সমজাতীয় দুটি ভেক্টর হতে হবে, তাদের মান সমান। যেমন একটা ভেক্টর যদি এটা হয়, এ আর একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা বি আর একটা ভেক্টর। এই দুটো ভেক্টর এরা সমজাতীয়। যদি ত্বরণ হয় ত্বরণ, এটাও ত্বরণ। এদের দিক একই দিকে আছে, আবার এদের মান সমান। কতটুকু? এদের মান সমান। এই ধরনের ভেক্টরকে সমান ভেক্টর বলবো।
দুই নম্বর যে ভেক্টরটির কথা বলবো সেটা হলো ঋণাত্মক ভেক্টর বা আর এক নাম হচ্ছে বিপরীত ভেক্টর। এটি কেমন? আগে যেটি বললাম তার বিপরীত। কেমন? এখানেও সমজাতীয় দুটি ভেক্টর হতে হবে, কিন্তু এদের দিক হতে হবে বিপরীতমুখী। তাহলে কি বলবো? সংজ্ঞা হিসেবে বলতে পারি আমরা যে দুটি ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টরের মান একই কিন্তু দিক বিপরীতমুখী। যেমন এ একটা ভেক্টর হয়, এ একটি ভেক্টর, বি আরেকটি ভেক্টর, বিপরীতমুখী, মান সমান কিন্তু এদের দিক বিপরীতমুখী। এই জাতীয় ভেক্টরকে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলব। তিন নম্বর যে ভেক্টরটির কথা আমরা বলবো সেটা সদৃশ ভেক্টর, সদৃশ বা সমান্তরাল ভেক্টর। সমান্তরাল তো এখানেও ঠিক সমজাতীয় হতে হবে, তবে এখানে মান সমান না হলেও চলবে, দিক একই দিকে হতে হবে। কেমন? দেখো, আমি একটি ভেক্টর যদি এ হয়, এই আরেকটি ভেক্টর বি, এরা দেখো এটা যদি ত্বরণ হয় এটাও ত্বরণ, তবে এর যে ভেক্টরের যে মান এর থেকে এটা বেশি, বির মানটা বেশি। তাহলে বলবো যে সমজাতীয় দুটি ভেক্টর তাদের দিক একই দিকে কিন্তু মান ভিন্ন, এই ধরনের ভেক্টরকে আমরা সমজাতীয় ভেক্টর বলবো। আর 4 নম্বরে আমাদের আসবে যে ভেক্টরটি বিসদৃশ ভেক্টর। তো বিসদৃশ ভেক্টর ঠিক সদৃশ ভেক্টরের বিপরীত। যেমন আমি যদি বলি এ একটি ভেক্টর আর বি আর একটি ভেক্টর, এটা সমজাতীয়, ঠিক এদের দিক ভিন্ন। যেমন এটা এদিকে, এটা এদিকে, এর মান ভিন্ন। এই জাতীয় ভেক্টরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। 5 নম্বরে যে ভেক্টরটির কথা আমরা বলবো সেটা হলো সম রেখ এর নাম থেকেই বুঝতে পারছি আমরা কেমন হতে পারে। সম মানে সমান, রেখ মানে রেখা, সমরেখা মানে একই রেখায় বা সমান্তরাল রেখায় অবস্থিত থাকবে যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলি। 6 নম্বর যে ভেক্টরটির কথা আমরা বলছি সেটা হলো সমতলীয় ভেক্টর। এখান থেকে আমরা বুঝতে পারছি যে নাম থেকেই বুঝতে পারছি যে কেমন হতে পারে। সম মানে সমান, তল মানে একই, তল মানে তল, তো একই তল, একই তলের অবস্থান করবে যে দুটো ভেক্টর, তাকে বলো সম। যেমন একটা ব্ল্যাকবোর্ড, এই হোয়াইট বোর্ডের তল,
তো হোয়াইট বোর্ডের তলে আমি এই একটি ভেক্টর দিলাম, এই একটি ভেক্টর হলো, এই আরেকটি ভেক্টর হলো সি। এটা একই তলে অবস্থান করছে। এই জাতীয় ভেক্টরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। নেক্সট আসছে সঠিক ভেক্টর। সঠিক সঠিক ভেক্টরটি হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয়, সেই ভেক্টরকে বলবো আমরা সঠিক ভেক্টর। নেক্সট আমরা আসছি নাল ভেক্টর। বা এর আরেক নাম হচ্ছে শূন্য ভেক্টর। তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, সে ভেক্টরকে নাল বা শূন্য ভেক্টর বলবো। এই নাল বা শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। এর পরবর্তীতে আমরা যেটা আসবো, 9 নম্বর, একক ভেক্টর। একক মানে কি? এক, তাই না? আমরা দেখো, যদি একটি ভেক্টর এ হয়, তো আমি একে বিভিন্ন ভাগ এইভাবে ভাগ করলাম। কয় ভাগে? 1 2 3 4 5 ভাগে। একটি ভেক্টর, একটি ভেক্টর, একটি ভেক্টর, এটা সমরক ভেক্টর। তো এটার নাম দিলাম আমি এ ভেক্টর, এটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম এ, একই নাম সব। আমরা এখন যদি এই পূর্ণাঙ্গ যে ভেক্টরটি আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি 5 এ। 5টা ছোট এ ভেক্টরের থেকে করলে যেটা হয় সেটা মূল ভেক্টরের সমান হয়। এটি একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এগুলো সব একক ভেক্টর। এখন একক ভেক্টরটা বের করতে হবে কি করে? এই এটা বের করতে গেলে দেখো স্বাভাবিকভাবে এ ইকুয়াল টু এ বাই 5। তার মানে কি? তার মানে হচ্ছে এ ভেক্টর আর এই 5 হচ্ছে এই ভেক্টরের মান। কেমন? এই ভেক্টরের মানকে সিম্পলি এ দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এই মডুলাস অফ এ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এটা লিখতে আমাদের সমস্যা হয়, তাই আমরা সিম্পলি যদি আমরা ভেক্টর চিহ্ন না দিই, শুধুমাত্র যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এটা মান বোঝায়। তাহলে কি আমরা বলতে পারি যে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিকে, যে মূল ভেক্টর দিকে, প্রত্যেকটি ভেক্টর মূল ভেক্টর দিকে, দেখো তো কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিকে একটি ভেক্টর, তার দিকে যে ভেক্টরটি পাওয়া যায় মূল ভেক্টরের দিকে, সেই ভেক্টর নাম হচ্ছে একক ভেক্টর। এখানে আরেকটি কথা আছে, বলতে মান শূন্য নয়, বলতে মান শূন্য নয়, এই ভেক্টরের মান কি শূন্য? আদৌ শূন্য না। তাহলে বলতে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে গেলে আমরা এখন বলতে পারি যে মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। আমাদের পরীক্ষায় যদি পড়ে একক ভেক্টর কাকে বলে, তখন আমরা বলবো যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলবে।
আরেকটু যদি বলতে চাই 1 মার্কস জ্ঞানমূলক 1 মার্কস, সেখানে আমাদের আরেকটু বলতে হবে যে মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। যেমন এইভাবে দেখাই দিই, এটা দেওয়ার দরকার নেই, এটা সিম্পলি a ইকুয়াল টু a ভেক্টর ভাগ দিলে চলবে। এবার আসছে আমাদের 10 নম্বর, সরণ ভেক্টর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খুব খেয়াল করো, কারণ এই সরণ ভেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি সূত্র চলে আসবে, যে সূত্রের সাহায্যে আমরা এই সরণ ভেক্টর সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করতে পারব। কেমন? তো মনে করো একটি বিন্দু, একটা যে কোনো একটা বিন্দু বা কোনো কণার অবস্থান একটা নির্দিষ্ট সময় পরে এটা সরে বি বিন্দুতে গেল। তো এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আমি এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলেছি। ব্যবস্থা চিত্র আমি আঁকিয়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুটো অক্ষ দিয়ে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বোঝাই। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু, যে বিন্দু স্থানাঙ্ক মনে করো x1 y1, দ্যাট মিনস এখান থেকে যদি আমি এর অবস্থান নির্দেশ করতে চাই, তাহলে এইটুকু এক্স অক্ষ বরাবর এইটুকুর নাম x1, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু, এটার নাম y1। তেমনি ভাবে আমি এটার নাম যদি x2 y2 দিতে চাই, তাহলে কি হবে? দেখো, ও বিন্দু এবং এ বিন্দু যোগ করলাম, ও বিন্দু এবং বি বিন্দু যোগ করলাম, এবং দিক এই দিকে দিলাম। আর এটা তো সরণ হলো কোন দিকে, এ থেকে বি দিকে, তার মানে এটা ডিস্টেন্স হচ্ছে। এখন এইটার নাম আমি r1 দিলাম, এটার নাম r2 দিলাম। আসলে বিষয়টা হলো এটা আরেকটা, এর এই যে সরণ ভেক্টর পড়তে গেলে আমার আরেকটি ভেক্টর আছে যেটি জানতে হবে, তাহলে সরণ ভেক্টর সম্পর্কে ভালো ধারণা হবে। আমি 11 নম্বরে সেই সরণ ভেক্টর নাম উল্লেখ করছি, এই অবস্থান ভেক্টর নাম উল্লেখ করছি। এটা আমি পরে পড়াতে চেয়েছিলাম, কিন্তু এখনই এটা প্রয়োজন হয়ে পড়ছে, এই জন্য এটা দেখাতে হবে। অবস্থান ভেক্টরটা কি জিনিস সেটা আগে দেখে তারপরে এই সরণ ভেক্টরটা নিয়ে আলোচনা করতে পারবো। দেখো, অবস্থান ভেক্টর বলছে এটা একটা প্রসঙ্গ কাঠামো। কি প্রসঙ্গ কাঠামো? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ও এক্স অক্ষ এবং ওয়াই। তো এই প্রসঙ্গ কাঠামোতে মনে করে একটা বিন্দু আছে, সেই এ বিন্দু, এটা স্থানাঙ্ক এক্স ওয়াই। তো বলছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটা মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরকে বলবো আমরা
অবস্থান ভেক্টর। কেমন? এই ও এ যোগ করে দিলাম, তো যোগ করে দিলে এটা আমি নাম দিলাম আর, অবস্থান ভেক্টর। এর আরেক নাম আছে ব্যাসার্ধ ভেক্টর। তো এই আর ইকুয়াল টু কি কি হয় সেটা দেখি। এখান থেকে এরপর লম্ব টানলাম, এটার দিক এইদিকে, এটা তো অবশ্যই এইদিকে। তো এইটাকে এইটুকু নাম আমি এক্স ভেক্টর দিলাম, আর এইটুকু নাম আমি ওয়াই ভেক্টর দিলাম। যেহেতু তীর চিহ্ন দিয়ে করা হয়েছে সেজন্য এটা ভেক্টর দিলাম। এখন ভেক্টরের সাধারণ যোগের যে সাধারণ নিয়ম আছে সেটা তোমরা এসএসসিতেও শিখেছো, সম্ভবত এসএসসিতে হায়ার ম্যাথে তোমরা এটা দেখেছো। দেখো এরকম এখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আর, এরকম লেখা যায়। দেখো আমরা এই যে বিষয়টি লিখলাম, এটা এক্স আই প্লাস ওয়াই জে, এটা ইকুয়াল টু আর লেখা যায়। তো এখানে আই এবং জে এটা হচ্ছে আয়তাকার ভেক্টর। এটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি, একটু পরে আলোচনা করব। আসলে একটার বিষয় আরেকটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট, কোনটি পরে কোনটি আগে এটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। আমি যদি আয়তাকার ভেক্টর নিয়ে আলোচনা করতে যেতাম তাহলে অন্যান্য ভেক্টর আলোচনা করতে আমার একটু অসুবিধা হতো, যার জন্য আমার এই সম্পর্কিত বিষয়গুলো এসে যাচ্ছে, সেটা আমি পরবর্তীতে আলাপ করছি, পরবর্তীতে আমি আলোচনা করছি। তো এখন একটু খেয়াল করো তোমরা, আশা করি তোমরা আমার ক্লাস ভালোভাবে বুঝতে পারছো। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আমি এই অনুসারে, এই অবস্থান ভেক্টর যেভাবে লিখলাম সেই অনুসারে আমি আর1 কে কেমন লিখতে, কিভাবে লিখতে পারি? আর1 ইকুয়াল টু, দেখো x1 i প্লাস y1 j লিখতে পারি। আর আর2 কে লিখতে পারি